বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন প্রশ্ন উঠতে পারে, দুই দেশের মধ্যে অপরাধী প্রত্যর্পণ যে চুক্তিটি রয়েছে সেই চুক্তি অনুসারে বাংলাদেশ ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে যে হস্তান্তরের যে দাবিটি, সেই দাবিটি কিন্তু আগে থেকেই জানিয়ে আসছিল। তবে সেই দাবির কি হবে সেই বিষয়ে কিন্তু এখন প্রশ্ন উঠতে পারে। তবে বিবিসি বাংলা যে বিষয়টি জানিয়েছে যে এর সহজ উত্তর হলো, সেই চিঠি পাওয়ার পর বছর ঘুরতে চললেও ভারত সেই বিষয় নিয়ে আসলে এতদিন চুপ করে বসেছিল। তবে এবার কিন্তু আসলে সেই বিষয়টি নিয়ে মুখ খোলার সময় এসেছে এবং এই বিষয় নিয়ে আসলে চাপ পড়তে পারে বলে এমন কথাটি কিন্তু জানানো হয়েছে। একটু জানাতে চাই যে মূলত আজ কিন্তু যখনই আসলে রায়টি ঘোষণা করা হয়, ঠিক তখন তারপর থেকে কিন্তু ধানমন্ডি 32 সহ বিভিন্ন স্থানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু পরিস্থিতি কিন্তু উত্তপ্তকর যে পরিস্থিতি সেটি কিন্তু সৃষ্টি হয়। যদি একটু জানাই যে এই প্রত্যর্পণ যে চুক্তিটি রয়েছে সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একটি কূটনৈতিক পত্র বা নোট ভার্বাল পাঠানো হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসে। তার মাত্র দুদিনের মধ্যে সেই নোট ভার্বালের প্রাপ্তি স্বীকার করা হলেও এরপর তারা অর্থাৎ ভারত সেই অনুরোধ নিয়ে কি ভাবছিল বা তাদের কি অবস্থান সেই বিষয়ে আসলে আনুষ্ঠানিকভাবে আসলে আজ পর্যন্ত আসলে কোনো ধরনের যে কোনো কথা বা কোনো জবাব কিন্তু ভারতের পক্ষ থেকে পাওয়া যায়নি। তবে একান্ত আলোচনায় ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বরাবরই বলে এসেছেন, প্রত্যর্পণ চুক্তির যে হাজারটা ফাঁকফোকর রয়েছে সেই ফাঁকফোকর কাজে লাগিয়ে এই হস্তান্তরের অনুরোধ নাকচ করার যেই কালক্ষেপণ বা ঝুলিয়ে রাখা সেই বিষয়টির সুযোগ রয়েছে এমন একটি কথা কিন্তু জানা গিয়েছিল। তবে পরিস্থিতি কতটা পাল্টালো সেই বিষয়টি যদি জানাতে চাই তাহলে জানাতে হয় যে আজ যেহেতু রায় দেওয়া হয়েছে, সেই রায় অনুযায়ী গত বছরের ডিসেম্বরে যখন প্রায় প্রথম শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ, ঠিক তখন কিন্তু তার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে যেই সব মামলার কার্যক্রম সেগুলো কিন্তু শুরু হয়েছিল এবং তখন আমরা দেখেছিলাম যে একে একে শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের নামে কিন্তু, অর্থাৎ আওয়ামী লীগ সহ অনেক কর্মকর্তার নামে কিন্তু মামলা হতে শুরু করেছিল। তখন কিন্তু রাষ্ট্রপক্ষের যে কলাকৌশলীরা ছিলেন তখন কিন্তু তখন কিন্তু কোনো চার্জ গঠন করা হয়নি। তবে রায় ঘোষণার পর কিন্তু সেই পট কিন্তু পরিবর্তন হয়েছে। এরই মধ্যে আসলে বাংলাদেশের যে বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগ নেতা মন্ত্রীদের বিরুদ্ধে মামলা করা শুরু হওয়ার যখন হয়েছিল তারপর থেকে কিন্তু আসলে বাংলাদেশের মাঝেও কিন্তু একটি গুঞ্জন উঠেছিল যে ভারত আসলে বাংলাদেশকে ফেরত পাঠাবে কিনা, এমন একটি কথা কিন্তু বারবার কিন্তু উঠে এসেছিল। তবে সেই সময়ে যখন আদালত প্রাঙ্গণে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে হেনস্থা বা আনিসুল হক সালমান এফ রহমানকে কিল ঘুষি মারার ঘটনা যখন ঘটেছিল, তখন সেসব ঘটনার দৃষ্টান্ত দিয়ে আসলে ভারতের কর্মকর্তারা তখন আনুষ্ঠানিকভাবে সবসময় বলতেন শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়া হলে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন না বা ন্যায় বিচার পাবেন কিনা, এমন কথা কিন্তু বারবার উঠে আসছিল এবং সেই কথাগুলো কিন্তু বারবার উঠে আসছিল এবং বিভিন্ন গণমাধ্যমে কিন্তু সেই বিষয়টি উঠে এসেছে। তবে গত বছরের ডিসেম্বরের তুলনায় আজকের পরিস্থিতি কিন্তু অনেকটা পাল্টেছে। আজকে কিন্তু আমরা দেখেছি যে যখন আসলে এই রায়টি ঘোষণা করা হয় তারপর থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু যে উত্তপ্তকর পরিস্থিতি সেটি কিন্তু সৃষ্টি হয়। এখন আমরা রয়েছে ধানমন্ডি 32 এবং 32 দেখতে পাচ্ছেন যে এই আন্দোলনরত অনেকেই রয়েছেন যারা আসলে বোলডোজার নিয়ে এসেছেন এবং তারা কিন্তু এই ধানমন্ডি 32 যে ভবনটি রয়েছে সেটি ভাঙার জন্য কিন্তু এসেছেন। যে বিষয়টি জানাতে চাই যে আসলে রায় ঘোষণার পর আসলে পরিস্থিতি কিন্তু পাল্টেছে এবং কি আসলে হতে পারে সেই বিষয়টি যদি বলি, আসলে শেখ হাসিনার এখন বাংলাদেশের যে আদালত, সেই আদালতে গণহত্যার অভিযোগে সাজাপ্রাপ্ত একজন অপরাধী, সেহেতু এমন একজন অন্য দেশে পলাতক ও দণ্ডিত অপরাধীকে ভারত কেন দিনের পর দিন ধরে আশ্রয় দিয়ে রেখেছে সেই কৈফিয়ত দেওয়ার জন্য ভারতের ওপর অবশ্যই এখন চাপ বাড়তে পারে। ফলে ধারণা করা যেতেই পারে আজ অথবা কাল অথবা শীঘ্রই ভারতকে আবারও এর ব্যাখ্যা দিতে হবে কেন তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধ উপেক্ষা করে যাচ্ছে, এমন কথার কিন্তু জবাব ভারতকে অবশ্যই দিতে হবে, এমন একটি কথা কিন্তু বিবিসি বাংলা বলেছে। আরেকটু জানাতে চাই যে সেই
বিবৃতি, অর্থাৎ অন্যভাবে বললেও বলা যায় যে শেখ হাসিনাকে আতিথেয়তা দেওয়ার জন্য ভারতকে হয়তো এখন নানা সাফাই বা কৈফত দিতে হবে। যদি একটু জানাতে চাই যে আজ যখন আমরা 32-এ এসেছিলাম তখন কিন্তু আমরা যারা আন্দোলনরত রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি। তারা যেমনটি বলেছিলেন যে আসলে প্রত্যর্পণ যে চুক্তিটি রয়েছে সেই চুক্তি অনুযায়ী আসলে বাংলাদেশ এবং ভারতের মাঝে যে চুক্তিটি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী আসলে এখন আর ভারতে বাংলাদেশকে রাখার কোনো সুযোগ নেই এবং ভারত বাংলাদেশের কাছে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য, এমন একটি কথা কিন্তু বারবার বলা হচ্ছে। একটু জানাতে চাই যে আসলে প্রত্যর্পণ যে চুক্তিটি রয়েছে সেই চুক্তির যে ফাঁক ফোকর আমরা আসলে যেটি খুঁজে পেয়েছি সেটি যদি একটু জানাই, সেটি হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা আছে। সেটি হলো যার হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে। তবে কোন কোন অপরাধের অভিযোগকে রাজনৈতিক বলা যাবে না সেই তালিকাও কিন্তু বেশ লম্বা। এর মধ্যে হত্যা, গুম, অনিচ্ছাকৃত হত্যার ঘটনা, বোমা বিস্ফোরণের ঘটনা ও সন্ত্রাসবাদের মতো নানা অপরাধ কিন্তু রয়েছে। এখন বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হয়েছিল তার মধ্যে হত্যা, গণহত্যা, গুম ও নির্যাতনের অভিযোগও আছে। ফলে আপাত দৃষ্টিতে এগুলোকে রাজনৈতিক বলে খারিজ করা অনেকটা কঠিন। তার উপর 2016 সালে যখন মূল চুক্তিটি সংশোধন করা হয়েছিল তখন এমন একটি ধারা যুক্ত করা হয়েছিল যা হস্তান্তরের প্রক্রিয়াকে বেশ সহজ করে তুলেছিল। সংশোধিত চুক্তির 10-3 ধারায় বলা হয়েছিল কোনো অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেই সব অভিযোগের পক্ষে কোনো যেই সাক্ষ্য প্রমাণ পেশ না করলেও চলবে, অর্থাৎ শুধুমাত্র যেই সংশ্লিষ্ট আদালতের গ্রেফতারি পরোয়ানা এবং সেটি পেশ করলে আসলে বৈধ অনুরোধ হিসেবে গ্রহণযোগ্য হবে, এমন একটি সংশোধন কিন্তু করা হয়েছিল। কিন্তু এরপরেও চুক্তিতে এমন কিছু ধারা আছে যেগুলো প্রয়োগ করে যেই অনুরোধ সেই অনুরোধ আসলে খারিজ করার অধিকার রাখে, অর্থাৎ সেই দেশ অনুরোধটি খারিজ করার অধিকার রাখে। শেখ হাসিনার ক্ষেত্রে অবশ্য এটা প্রযোজ্য নয়, কারণ ভারত তার বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না বা অর্থাৎ ভারতে তার বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না বা অচিরেই হওয়ার লক্ষণও নেই। দ্বিতীয় ধারাটি হলো যদি অনুরোধ প্রাপক দেশের মনে হয় অভিযোগগুলো শুধু ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি তাহলেও তাদের সেটি নাকচ করার ক্ষমতা থাকবে। অর্থাৎ বেশ কিছু ফাঁকফোকর রয়েছে যে বিষয়গুলো আসলে আলোচনা এবং সমালোচনার জন্ম দিতে পারে। তবে এখানে আন্দোলনরত যারা রয়েছেন তারা অনেকেই বলছেন যে চুক্তি অনুযায়ী আসলে ভারত শেখ হাসিনাকে এখন ফিরিয়ে দিতে বাধ্য, এমন কথা কিন্তু বারবার এই এখানে যারা আন্দোলন করছেন ধানমন্ডি 32-এ তারা কিন্তু বারবার বলছেন। অর্থাৎ অভিযোগগুলো যদি ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি, অর্থাৎ এই যে ধারাটি রয়েছে এই ধারাটি ব্যবহার করে তখন প্রত্যর্পণের যে অনুরোধ সেটি নাকচ করা যাবে বলে মনে করছেন অনেকেই, এমন কথাগুলো কিন্তু বারবার সংবাদ মাধ্যমে উঠে এসেছে। দর্শক, ডেইলি সান লাইভে ধানমন্ডি 32 থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করেছিলাম ধানমন্ডি 32-এর সর্বশেষ অবস্থা এবং মানবতা বিরোধীর যে অপরাধ সেই অপরাধে আজ কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই মৃত্যুদণ্ডের যে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি বলতে গেলে ধানমন্ডি 32-এ যে উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। তবে বাংলাদেশের সাথে যেই ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেই চুক্তি অনুযায়ী আসলে এখন ভারত বাংলাদেশের কাছে শেখ হাসিনাকে হস্তান্তর করবে কি করবে না এমন একটি বিষয় কিন্তু বারবার উঠে আসছে এবং সেই বিষয়টি আসলে শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে, কারণ এর আগেও কিন্তু বাংলাদেশ বেশ কয়েকবার ভারতকে চিঠি পাঠিয়েছে যার উত্তর কিছুটা অন্যরকম ছিল এবং কিছু উত্তর কিন্তু এখন আসেন। যদি একটু জানাতে চাই যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী যে অপরাধ রয়েছে সেই অপরাধের দায়ে কিন্তু মৃত্যুদণ্ডের রায় কিন্তু আজ হয়েছে। তবে যেমনটি জানা গিয়েছিল যে বাংলাদেশ কিন্তু ভারতের কাছে শেখ হাসিনাকে হস্তান্তরের যে দাবিটি বা অনুরোধ জানিয়েছিল তার কি হবে সেই বিষয়টি কিন্তু এখন জোরালো হয়ে উঠেছে। এর সহজ উত্তর হলো সেই চিঠি পাওয়ার পর কিন্তু বছর ঘুরতে চললেও ভারত সেটি নিয়ে এতদিন একেবারে চুপ করে বসেছিল, কিন্তু এবার হয়তো মুখ খোলার জন্য কিন্তু তাদেরকে হয়তো মুখ খুলতে হবে এবং এবার কিন্তু তাদের উপর যে চাপ সেটি কিন্তু বাড়তে পারে।
একটু জানতে চাই যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের একটি যে কূটনৈতিক পত্র বা নোট ভার্বাল পাঠানো হয়েছিল গত বছরের ডিসেম্বরে, তার মাত্র দুদিনের মধ্যে সেই নোট ভার্বালের প্রাপ্তি স্বীকার করা হলেও এরপর কিন্তু তারা সেই অনুরোধ নিয়ে কি ভাবছে বা কি অবস্থান নিচ্ছে তার আনুষ্ঠানিকভাবে কোনো জবাব কিন্তু আজ পর্যন্ত দেওয়া হয়নি। তবে একান্ত আলোচনায় ভারতের পররাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা কিন্তু বারবারই বলেছেন যে প্রত্যর্পণ যে চুক্তিটি রয়েছে সেই চুক্তির হাজারটা ফাঁকফোকর কাজে লাগিয়ে কিন্তু এই হস্তান্তরের যে অনুরোধ সেটি নাকচ করার বা যে দিনের পর দিন ঝুলিয়ে রেখে কালক্ষেপণ করার অজস্র সুযোগ রয়েছে এমন কথা কিন্তু উঠে এসেছে বিবিসি বাংলা যে প্রতিবেদন সেই প্রতিবেদনে। তবে আজ যেহেতু রায় ঘোষণা হয়েছে, সেই রায় ঘোষণার পর আসলে পরিস্থিতি কতটা পাল্টালো বা পরিস্থিতি কোন দিকে যাবে সেই বিষয়টি কিন্তু ভাবার সময় এসেছে। অর্থাৎ যদি একটু জানাতে চাই যে গত বছরের আসলে যে ডিসেম্বর মাস, সেই ডিসেম্বরে যখন প্রথমবারের মতো শেখ হাসিনাকে ফেরত পাঠানোর যে অনুরোধ জানিয়ে যেই নোট ভার্বাল পাঠানো হয়, তখন তার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগের যে মামলা, সেই মামলা সবে শুরু হয়েছিল। তখন রাষ্ট্রপক্ষের যেই কলাকৌশলীরা তার বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠন করেননি এবং রায় ঘোষণা তো দূরের কথা, তখন আসলে কেবল মামলার কাজ শুরু হয়েছিল। এরই মধ্যে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগ নেতা মন্ত্রীদের বিরুদ্ধে যে হত্যা মামলা করা শুরু হয়েছিল, তখন কিন্তু আদালত প্রাঙ্গণে যেই শিক্ষামন্ত্রী দীপু মনিকে হেনস্থা এবং আনিসুল হক সহ সালমান এফ রহমানকে যেই কিল ঘুষি এবং ডিম ছোড়ার মতো ঘটনা ঘটেছিল, সেই বিষয়গুলোকে সামনে এনে কিন্তু সেই সময় ভারতের কর্মকর্তারা তখন কিন্তু আনুষ্ঠানিকভাবে সবসময়ই বলতেন যে শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দিলে তখন আসলে তিনি রাজনৈতিক যে প্রতিহিংসা, সেই প্রতিহিংসার সম্মুখীন হতে পারেন এমনটি কথা কিন্তু তারা বলছিলেন, যেমনটি উঠে এসেছে বিবিসি বাংলার প্রতিবেদনে। আরেকটু জানাতে চাই যে এখন যেহেতু পরবর্তী পরিস্থিতি, অর্থাৎ আজ কিন্তু আমরা দেখেছি যে মানবতা বিরোধীর সেই অভিযোগে কিন্তু আজ কিন্তু শেখ হাসিনাকে যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ এনে তাকে কিন্তু একেবারে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তবে যে প্রত্যর্পণ যে চুক্তিটি ছিল, সেই চুক্তির যে সেই ফাঁকফোকরগুলো যদি একটু বলি, বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তিতে যে বেশ কয়েকটি কিন্তু গুরুত্বপূর্ণ ধারা রয়েছে এবং সেই ধারাগুলোর আসলে ফাঁকফোকর বের করে আসলে শেখ হাসিনাকে আসলে ভারত বাংলাদেশের কাছে হস্তান্তর করবে কিনা সেই বিষয়টি কিন্তু বারবার উঠে আসছে। তবে যেই বিষয়টি জানতে চাই যে আসলে যখন প্রথমবারের মতো শেখ হাসিনাকে ফেরত চেয়েছিল বাংলাদেশ, তখন তার জবাব না দিলেও এখন যেহেতু তিনি অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত, সেহেতু সেই বিষয়ে হয়তোবা ভারতের উপর হয়তোবা একটু চাপ আসতেই পারে। যে বিষয়টি আসলে বারবার উঠে আসছে বিবিসি বাংলার প্রতিবেদন সহ যারা কলাকৌশলে রয়েছেন এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন, তারা কিন্তু বারবার সেই বিষয়টি কিন্তু বারবার তুলে ধরেছেন। দর্শক, এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি 32-এর সামনে এবং দেখতে পাচ্ছেন যে আন্দোলনরত যারা রয়েছেন তারা কিন্তু বুলডোজার নিয়ে এসেছেন ধানমন্ডি 32-এর যে ভবনটি রয়েছে সেই ভবনটি ভাঙার জন্য, এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু তাদেরকে শান্ত করার চেষ্টা করছে। দর্শক, ডেইলি সান লাইভ আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।